পাকিস্তানের সঙ্গে তিনটি যুদ্ধ, খোদ ভারতীয় সংসদ ভবনের উপর সন্ত্রাসবাদী হামলা, তার পরের বছর গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলাও যা করতে পারেনি সেটাই হয়েছে পেহেলগাঁওয়ের নৃশংসতম সন্ত্রাসবাদী নাশকতার পরে। ৬৪ বছর ধরে যুযুধান দুই প্রতিবেশী দেশের মধ্যে সযত্নে লালিত সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করার ঘোষণা করেছে ভারত। পেহেলগাঁও কাণ্ডের দুদিন পরে ২৪শে এপ্রিল ভারতের জলসম্পদ মন্ত্রকের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুর্তাজাকে লেখা চিঠিতে জানিয়ে দিয়েছেন ভারত ওই চুক্তি স্থগিত করছে এবং অবিলম্বে তা কার্যকর হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তানও। নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পাকিস্তান জানিয়েছে ভারত একতরফাভাবে সিন্ধু জল চুক্তি স্থগিত করতে পারে না, এটা যুদ্ধের শামিল। পাকিস্তানও পাল্টা ১৯৭২ সালের সিমলা চুক্তি, যার মাধ্যমে দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা, সেই চুক্তি স্থগিত বলে ঘোষণা করেছে। সব মিলে দুই দেশের মধ্যে এক চরম উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। শুরু হয়েছে হুঙ্কার পাল্টা হুঙ্কার। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। সিন্ধুর জল আটকে পাকিস্তানকে শুকিয়ে মারার যে পরিকল্পনা করেছে ভারত, তা কি আদৌ সম্ভব? সিন্ধু নদীর গতিপথ আটকে দেওয়া? যেই সরকার পেহেলগাঁওয়ের মতো অতি স্পর্শকাতর এলাকায় টুরিস্টদের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার এশিয়ার অন্যতম বৃহৎ নদীর জল আটকে দেবে সিন্ধুর ছটি শাখা নদীর প্লাবিত জলধারা। সিন্ধু থেকেই এসেছে হিন্দু এবং ভারতের নাম হিন্দুস্তান। ভারতের দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই, রাষ্ট্রবাদ নিয়েও নেই। তবে পাহাড়ের খরস্রোতা বিপাশা বা চন্দ্রভাগা নদীতে আটকে দেওয়া বনের বাঘকে পোষ মানানোর মতোই কঠিন কাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের জলসম্পদ মন্ত্রী সি.আর. পাটিল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এক বিন্দু জলও সিন্ধু থেকে পাকিস্তানে যাবে না, আমরা তা নিশ্চিত করব। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আরো এক কদম এগিয়ে বলেছেন, আমরা ভাজপার সনাতনী কার্যকর্তা পাকিস্তানকে তিলে তিলে মারব, বাংলাদেশও বড্ড বেড়েছে, তাদেরকেও এবার গঙ্গা নদীর জল বন্ধ করার সময় এসেছে। গঙ্গার বাংলাদেশে ঢোকার পথ আটকে দিলে বর্ষায় গোটা বাংলা আর বিহার দুই রাজ্য একেবারে প্লাবিত হয়ে যাবে, অবর্ণনীয় ক্ষতি হয়ে যাবে এই দেশের। বাংলার একটি জনপ্রিয় গানে আছে, এত জানে তবু নদী কথা বলে না। নদীকে জানা মানে সভ্যতাকে জানা। উইকিপিডিয়া বলছে সিন্ধু নদের বয়স ৪ কোটি বছর। সেই সিন্ধু কি জানতো তার জন্মের ৪ কোটি বছর পরে সে যে দুদেশের মধ্য দিয়ে বয়ে গেছে, সেই দুই দেশের মধ্যে তাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে? ১৯৭২ সালের ৩রা জুলাই সিমলা চুক্তি সই হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেই চুক্তি একেবারে দ্বিপাক্ষিক, কোনো তৃতীয় পক্ষ নেই। কিন্তু সিন্ধু চুক্তিতে তৃতীয় পক্ষ বিশ্ব ব্যাংক। সিন্ধুর জল কিভাবে আটকাবে ভারত? আন্তর্জাতিক আইন এটা মেনে নেবে? বিশ্ব ব্যাংক কি মেনে নেবে? পাকিস্তান যদি চীনকে চাপ দিয়ে পাল্টা ব্রহ্মপুত্রের জল আটকে দেয়, তাহলে? নেতারা ভুলে যাচ্ছেন, মানুষ যখন পৃথিবীর সীমানা তৈরি করেনি, তার কোটি কোটি বছর আগে নদীরা তাদের বিচরণ ক্ষেত্রের সীমানা তৈরি করে ফেলেছিল। অত্যন্ত সংবেদনশীল সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে এশিয়া মহাদেশের অন্যতম দীর্ঘ নদ সিন্ধু। যে এলাকা দিয়ে সিন্ধু প্রবাহিত হয়েছে সেখানেই রয়েছে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের বিভাজন রেখা, লাইন অফ কন্ট্রোল, LOC। সিন্ধু জল বন্টন চুক্তির শর্ত অনুসারে ভারত বা পাকিস্তান কেউ বাঁধের জল ছাড়তে চাইলে নির্দিষ্ট সময় হাতে রেখে অপর পক্ষকে সতর্ক করতে হয়। আগে থেকে না জানিয়ে বাঁধের জল ছাড়া চুক্তির শর্ত লঙ্ঘনের সমান। ভারতের বিরুদ্ধেও এক্ষেত্রে সেই অভিযোগ করেছে পাক সরকার। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালের ১৯শে সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে সই হয়েছিল যুযুধান দুই প্রতিবেশী দেশের মধ্যে ঐতিহাসিক সিন্ধু জল বন্টন চুক্তি। সিন্ধু নদের উৎসস্থল তিব্বত, সেখান থেকে এই নদী প্রবাহিত হয়ে জম্মু এবং কাশ্মীর দিয়ে পাকিস্তানে ঢুকেছে। সিন্ধু চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় ৩টি নদী ইরাবতী, বিপাশা এবং শতদ্রুর জল ব্যবহার করতে পারবে ভারত।
অন্যদিকে পশ্চিমাঞ্চলের 3টি নদ এবং নদী যথাক্রমে সিন্ধু, ঝিলাম বা বিতস্তা এবং চন্দ্রভাগার 80% জল পাকিস্তান ব্যবহার করতে পারবে। চুক্তি অনুযায়ী প্রায় 13,50,00,000 একর ফুট জল পাকিস্তান পাবে। অন্যদিকে পূর্বের নদী ইরাবতী, শতদ্রু এবং বিপাশার সম্পূর্ণ জলের নিয়ন্ত্রণ থাকবে ভারতের। তবে পশ্চিমী নদ নদীর জল থেকে বিদ্যুৎ তৈরি করার অধিকার থাকবে ভারতের। পশ্চিমী নদ নদীর মাত্র 36 লক্ষ একর ফুট জল ব্যবহার করতে পারবে ভারত, যার মধ্যে সিন্ধু নদ 4 লক্ষ, বিতস্তা 15 লক্ষ এবং চন্দ্রভাগার 17 লক্ষ একর ফুট জল রয়েছে। অর্থাৎ ভারতীয় উপমহাদেশ দিয়ে বহমান মোট 6টি নদী সিন্ধু, বিপাশা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী এবং শতদ্রুর জলে সুষম বন্টন ছিল এই চুক্তির উদ্দেশ্য। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল সিন্ধু নদী অববাহিকার জল ব্যবহারের বিষয়ে উভয় দেশের মধ্যে স্পষ্ট নিয়ম এবং অধিকার নির্ধারণ করা, যাতে ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারতের জল সংক্রান্ত বিরোধ এড়ানো যায়। দেশভাগের বিনিময়ে ভারতের স্বাধীনতার পর সিন্ধু অববাহিকার নদীগুলি স্বভাবতই দুটি দেশে বিভক্ত হয়ে পড়ে। ফলে জল ব্যবস্থাপনা মানে জলের ভাগ বাটোয়ারা নিয়ে দুই দেশের মধ্যে বাড়ে উত্তেজনা, দেখা দেয় সংকট। 1951 সাল থেকে এই বিষয়ে বিশ্বব্যাংক মাথা গলাতে শুরু করে। এর সমাধানে বিশ্বব্যাপী চাপ বাড়তে শুরু করে। অবশেষে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনা শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ভারতের তরফে সই করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তরফে সেই দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান। বিশ্বব্যাংকের তরফে এই চুক্তির সাক্ষী থাকেন সংস্থার তদানীন্তন সহ-সভাপতি WAB ইলিফ। সিন্ধু নদের 5টি শাখা চন্দ্রভাগা, বিতস্তা, ইরাবতী, শতদ্রু এবং বিপাশা, যার মধ্যে সিন্ধু নদ সহ চন্দ্রভাগা এবং বিতস্তার মাত্র 20% জলের উপর ভারতের অধিকার রয়েছে। বাকি সবটাই পাকিস্তান পায়। পাকিস্তানের জীবন জীবিকা এই নদ নদীর জলের উপরই নির্ভর করে। কৃষি প্রধান পাকিস্তানের মোট জিডিপির 21% আসে সিন্ধু নদকে কেন্দ্র করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে তিব্বত থেকে ভারত হয়ে বয়ে আসা সিন্ধু নদ পাকিস্তানের গিলগিট বালতিস্তান সিন্ধের বিস্তীর্ণ এলাকার অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে। ঐতিহাসিক জলবন্টন চুক্তিতে সই করার সময় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভেবেছিলেন সিন্ধুর মতোই দুই দেশের মধ্যে শান্তি এবং সুস্থিতি প্রবাহিত হবে। বাস্তবে তা হয়নি। এরপর 1965, 1971 এবং 1999 তিনটে যুদ্ধ হয়েছে দুই দেশের মধ্যে। তবে সিন্ধু জল চুক্তি সেভাবে বাধা হয়ে দাঁড়ায়নি কখনোই। এদিকে পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসকে হাতিয়ার করে ভারতের উপর একের পর এক জঙ্গি হানা চালিয়েছে। মুম্বাই জঙ্গি হামলা থেকে উরির হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধনের প্রমাণ মিলেছে। উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পরে আলোচনার টেবিলে সন্ত্রাস ইস্যুর সমাধান না মেলায় বাধ্য হই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। মোট কথা, অনেক যুদ্ধ, অনেক দ্বন্দ্ব, অজস্র সন্ত্রাসবাদী হামলা। 2016 সালে উরি হামলার পরে ভারতের তরফে সার্জিক্যাল স্ট্রাইক, 2019-এ পুলওয়ামা জঙ্গি হামলায় 40 শহীদের প্রাণের বদলায় বালাকোটে এয়ার স্ট্রাইক। ভারত পাকিস্তানের যে কোনো সংঘাতই দিনের শেষে পারস্পরিক সম্পর্কে কিছু না কিছু পরিবর্তন এনেছে। কিন্তু এত কিছু সত্ত্বেও সিন্ধু জলচুক্তির নড়চড় হয়নি। এই কারণেই এটা আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যতম সফল জল বন্টন চুক্তি হিসেবে বিবেচিত হয়। এই চুক্তির গুরুত্ব এখানেই যে পেহেলগাঁওয়ে জঙ্গি নাশকতায় 26 জন নিরীহ মানুষের মৃত্যুর আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে খুব মসৃণ ছিল এমনটা কেউই দাবি করে না। কিন্তু ভারত পাক সম্পর্ক যেমনই থাক, সিন্ধু চুক্তি বহাল থেকেছে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশের কৃষি, শিল্প এবং মানবিক চাহিদা নিরবচ্ছিন্নভাবে জল সরবরাহ পেয়েছে।
ভারতের পশ্চিমে বয়ে চলা নদীতে বিশেষ করে বিতস্তা এবং চন্দ্রভাগা নদীর সেচ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য উঁচু বাঁধ তৈরি করেছে ভারত। জম্মু এবং কাশ্মীরে বিতস্তার উপর তৈরি হয়েছে বাগলি বিহার বাঁধ। এই বাঁধের উচ্চতা প্রায় 145 মিটার এবং দৈর্ঘ্য 363 মিটার। জম্মু কাশ্মীরে বিতস্তার শাখা নেওয়াল নদীতে বাঁধ তৈরি করে 300 মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হয়েছে। 2007 সাল থেকে শুরু করে 2016 সালে এই বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। এটা কাশ্মীর উপত্যকায় বান্দিপুর থেকে 5 কিলোমিটার উত্তরে। এই দুই বাঁধ নিয়ে অনেকদিন ধরেই কাঁদুনি গাইছে পাকিস্তান। তাদের অভিযোগ, এই দুই প্রকল্প নদীর প্রবাহে প্রভাব ফেলতে পারে এবং তাদের কৃষিতে জলের যোগানে সমস্যা তৈরি করেছে। পাকিস্তান তাদের অভিযোগকে আন্তর্জাতিক দরবারেও নিয়ে গেছে। কিষাণ গঙ্গা প্রকল্প এবং বাগলি বিহার বাঁধ নিয়ে আন্তর্জাতিক স্তরে হস্তক্ষেপ হয়েছে। তবে ভারতের পরিষ্কার বক্তব্য, সিন্ধু চুক্তি অনুযায়ী বাঁধ নির্মাণ বৈধ, কারণ এটি রান অফ দ্য রিভার প্রকল্প, অর্থাৎ যেখানে নদীর প্রাকৃতিক প্রবাহ বন্ধ করা হয় না। পাল্টা পাকিস্তান মনে করে এগুলো আসলে সিন্ধু চুক্তির মূল উদ্দেশ্যকে নষ্ট করছে। চুক্তির শর্ত অনুযায়ী সিন্ধু এবং তার দুই উপনদী বিতস্তা এবং চন্দ্রভাগার যে জলের উপরে পাকিস্তানের অধিকার, সেই নদীগুলো কিন্তু ভারতের দিক থেকেই পাকিস্তানের দিকে বয়ে যায়। তাই জল আটকাতে হলে প্রাথমিকভাবে বাদ দিতে হবে ভারতকে। এর আগে 2016 সালে উড়ি সেনা ছাউনিতে জঙ্গি হামলার পরে ভারত সিন্ধু চুক্তি পুনর্বিবেচনার হুমকি দিয়েছিল, কিন্তু আজকের মতো আনুষ্ঠানিকভাবে চুক্তি স্থগিত করার ঘোষণা করেনি ভারত। 1960 সালে সিন্ধু থেকে প্রবাহিত 5 নদীর যতটা উচ্ছ্বাস ছিল, জলবায়ু পরিবর্তনের কারণে তা আর নেই। হিমবাহ গলে যাওয়া, অনিয়মিত বৃষ্টি এবং খরার কারণে নদীর জলপ্রবাহে পরিবর্তন এসেছে। এর ফলে ভবিষ্যতে জল সংকট আরো তীব্র হতে পারে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়াতে পারে। সিন্ধু চুক্তিকে 65 বছর আগেকার কাঠামো বজায় রাখা নাকি সময়ের প্রয়োজনে তাকে বদলানো, এই নিয়ে পরস্পর বিরোধী দুটি মন্তব্য রয়েছে। নদী বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, নতুন করে আলোচনার মাধ্যমে চুক্তির কিছু ধারা সংযোজন পরিমার্জন করা দরকার, যাতে জলবায়ু পরিবর্তন এবং আধুনিক প্রকল্পগুলোর চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। আবার অন্য পক্ষের বক্তব্য, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই চুক্তি শান্তি এবং স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, তাই এটিকে অক্ষুণ্ণ রাখাই উচিত। পেহেলগাঁওয়ের নৃশংসতম সন্ত্রাসবাদী হামলার পরে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাক সীমান্ত সমস্যার সহস্র বছরের পুরনো। দুই দেশের রাষ্ট্রনেতারাই তার বন্ধু। এই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানকে ট্রাম্প দায়িত্বশীল সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী নাশকতার পরের দিন 23 তারিখ থেকেই পাকিস্তান প্রথম এই হামলার সঙ্গে নিজেদের যোগ অস্বীকার করে চলেছে। উল্টে তারা চীন, রাশিয়া এবং পশ্চিমের দেশগুলির কাছে পেহেলগাঁও কাণ্ডের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। চীন সেই দাবিকে সমর্থন করেছে। দীর্ঘ বছর ধরে কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর পিছনেও অনুঘটকের মতন কাজ করেছে সিন্ধু জল চুক্তি। কাশ্মীরকে কুক্ষিগত করতে পারলে সিন্ধু নদের জল নিজেদের নিয়ন্ত্রণে আনতে সহজ হবে বলে মনে করে পাকিস্তান। চীন এবং পাকিস্তান ঘোষিত বন্ধু হওয়ার সিন্ধু নদের উৎসে কোনো বাধা হওয়ার কথা নয়। ফলে ভারতের ভূমিকায় ইসলামাবাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে 15 বছর আগে 2010 সালে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সঈদ প্রকাশ্য জনসভায় বলেছিল, কাশ্মীর দখল না করতে পারলে জলের নিয়ন্ত্রণ আসবে না, জল না পেরে রক্তগঙ্গা বইবে বলেও হুঁশিয়ারি দেন হাফিজ। 2019 সালে পুলওয়ামায় 40 জন জওয়ান শহীদ হয়েছিলেন, তবে ভোট বাক্স উপচে পড়েছিল বিজেপির। 1999-এ কান্দাহার কাণ্ড থেকে পেহেলগাঁও, মাঝে শুধু 2008-এর মুম্বাইয়ে 26/11 বাদ দিলে গত 26 বছরে এই দেশে যতবার বড়সড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে,
ঘটনাচক্রে কেন্দ্রের ক্ষমতায় তখন বিজেপি। কেউ প্রশ্ন তুলতেই পারেন, এর মানে কি ধরে নিতে হবে যখনই বিজেপি সরকার দেশের ক্ষমতায় থাকে সন্ত্রাসবাদীদের আক্রমণের তেজ বাড়ে, নাকি দেশ বিপদে পড়লেও রাষ্ট্রবাদের নামে সিন্ধু নদের প্রবাহের মতো নির্বাচনে উপচে পড়ে পদ্মের ডালি? 2008 সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সাংবাদিক সম্মেলন করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী অবশ্য তা করেননি, কাশ্মীরে যাননি। এমনকি পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানার পর কেন্দ্রীয় সরকার যে সর্বদল বৈঠক ডেকেছিল, যেখানে শাসকের সঙ্গে এক সুরে সমস্ত বিরোধী নেতা সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছিল, সেই বৈঠকেও উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। বরং সেদিন তিনি চলে যান ভোটমুখী বিহারের মধুবনীর জনসভায়। 28 এপ্রিল সোমবার জয়পুরের এক জনসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সর্বদল বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, দেশের দুর্ভাগ্য সব দলের নেতারা পেহেলগাঁও নিয়ে ডাকা সভায় উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী অনুপস্থিত ছিলেন। তিনি ব্যস্ত ছিলেন বিহারে ভাষণ দিতে। মধুবনীর জনসভা থেকেই বড়ে কুছ হোনে ওয়ালা হ্যায় বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী। 2014 সালে ভারতের মাথার উপর মোট ঋণ ছিল প্রায় 56 লক্ষ কোটি টাকা। 2025-এর 31শে মার্চ পর্যন্ত সেই পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 184 লক্ষ কোটি টাকা। এত দেনা নিয়ে কেউ যুদ্ধে যায় কিনা সেটা অন্য প্রশ্ন। ভারত এখন আইপিএল এর ভরা মরশুম। ক্রিকেটের উত্তেজনায় মাঠের মধ্যে উত্তেজিত হাজার হাজার দর্শক, টিভি মোবাইলের পর্দার সামনে লাখ লাখ কোটি কোটি দর্শক। এর মধ্যে গোটা ভারত ঝাঁপিয়ে পড়ছে অন্য উত্তেজনার খোঁজে। গোটা দেশ উত্তেজিত। বড়ে কুছ কব হোনে ওয়ালা হে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।